মানুষ তার অভ্যাস থেকে বাইর হয়ে আসতে পারে না। হ্যাঁ, আমরা না কৃতদাস হয়ে গেছি, আমাদের অভ্যাস হয়ে গেছে কৃতদাসগিরি করার। জঙ্গলের একটা জানোয়ারকেও যদি আপনি 16-17 বছর একটা খাঁচার মধ্যে রাইখা দেন, তারপরে যদি ছাইরা দেন, 17 বছর পর যদি ছাইরা দেন, দেখবেন ওই মুক্ত বাতাসে যায় না, ভয় পাবে, ভয় পায় না। আবার সন্ধ্যা হইলে খাঁচার ভিতরে চলে আসবে। আমরা সেই খাঁচার ভিতরে ঢুকতে চাই, কারণ আমরা কৃতদাস হয়ে গেছি 17 বছরে। আমি যদি চিন্ময় বাবুর উকিল হইতাম, আমি ফাইট দিতাম কিভাবে জানেন? কারণ খুব ক্লোজ করলে আপনারা দেখতে পাবেন দুইটা পতাকা দুইটা বাসের মধ্যে বা স্ট্যান্ডের মধ্যে লাগানো হয়েছে, দুইটা। আস্তে কথা বলো, আমি খুব সিরিয়াস ভিডিও বানাবো। ভারত বাংলাদেশ, আরে বাপ রে বাপ, অনেক সিরিয়াস, আমি অনেক সিরিয়াস আজকে। আসসালামু আলাইকুম। অনেক সিরিয়াস ঘটনা ঘটে গেল দেশে, ভয়াবহ, ভাবা যায় না। জনাব সাইফুলকে আদালত প্রাঙ্গণে আমি মুখে আনতে পারতেছি না, আমি ভাবতে পারতেছি না। যারা ব্রহ্মচারী, মানে ওনারা কখনো ওই যে পশু পাখি, আমরা যেমন মোরগ মুরগি গরু ছাগল খাই, ওনারা এগুলা খান না। ওনারা নিরামিষ খান, নিরামিষ ভোজন করেন। ওই যে মনে করেন যে পটল, আলু, লাল শাক, পুঁই শাক, কিন্তু গাছেরও তো জীবন আছে, কিন্তু খাইতে তো হবে, ওইটা খায়, নিরামিষ খায়। ওনারা এই কাজ করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না, জানেন? কলজাটা ফাইটা যাইতেছে যে এত উগ্রবাদী কিভাবে হইল ওনারা। দেখেন, ইউনূস সরকার এসে প্রথমেই একটা কথা বলছিলেন যে আমরা সব ধর্মের মানুষ একটি পরিবার। ইস্কনের এই যে উনি কিন্তু ইস্কনের সাথে এখন বর্তমানে জড়িত না, চিন্ময় বাবু। ভারতের মিডিয়ার নাচন কুদনে বারবার বলতেছে চিন্ময় বাবুকে যদি 1 ঘন্টার মধ্যে, 1 দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, মানে বিভিন্ন টাইম দিয়ে যাইতেছে, যদি না ছাড়ে ভারতের, ওনারা আমাদের পুরা বর্ডার এলাকা হায় 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 ঘেরাও করবে, কিচ্ছু যাইতেও দিবে না, আইতেও দিবে না। এমন হইতে পারে ঢুইকেও যাইতে পারে। হুমকি ধমকি, নাচন কুদন শুরু হয়ে গেছে। কারণ গত 4 মাস যাবৎ যা কামাইলো না, ভিউ ব্যবসা করলো এই মোদি মিডিয়া, ভাবা যায় না। প্রোপাগান্ডা যা ছড়াইলো। আর এগুলা আমাদের এখানে কিছু সহজ সরল মানুষ আছে ভাই, বুঝতে হবে আপনাদেরকে কতটা সহজ সরল। দেখেন, 1 লাখ টাকা কইরা দিবে, কাউকে বলছে 1 কোটি টাকা কইরা দিবে, ওনাদেরকে ঢাকায় পাঠাই দিছে। বউ বাচ্চা নিয়া, বাচ্চা কোলেও দেখছি চলে আইছে ঢাকায়, কুষ্টিয়া থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে, ময়মনসিংহ থেকে, কোথা থেকে আসে নাই, শত শত গাড়ি, কত টাকা ইনভেস্ট, কিন্তু কত সহজ সরল মানুষ ঢাকায় চলে আসছে। কোথায় খাবে, কোথায় বাথরুম ইউজ করবে বলেন তো? মহিলা মানুষ বাচ্চা কোলে, কি অবস্থা। এখানে ধৈরা ধৈরা আবার সেই গাড়িগুলা পাঠাই দিতেছে। কত সরল হইতে পারে। এই সরল মানুষদেরকে জানেন নিয়ে আমরা খেলি, ওনাদের ইমোশন নিয়ে খেলি সবাই। এই যে চিন্ময় বাবু, হ্যাঁ মিডিয়া বলে, যে মোদি মিডিয়া বলে চিন্ময় বাবু, আমিও তাই বলবো, চিন্ময় বাবু, ওনাকে অ্যারেস্ট করছে কেন? ওনার নামে একটি মামলা আছে, যেটা বিএনপি থেকে করা হয়েছিল। বিএনপির যে ভদ্রলোক এই মামলা করছেন, ওনাকেও বিএনপি বহিষ্কার করছেন। কারণ তুমি আমার দলে থাইকা চিন্ময় বাবুর বিরুদ্ধে মামলা করতে পারো না। মামলাটা কি? একটি পতাকা, মানে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে। কারণ ওইখানে ইস্কনের পতাকা লাগানো হয়েছে এবং বাংলাদেশের পতাকা, ইস্কনের পতাকা উপরে, বাংলাদেশের পতাকার নিচে যে অ্যাঙ্গেল থেকে ছবিটা দেখা যাচ্ছে। আমি যদি চিন্ময় বাবুর উকিল হইতাম, আমি ফাইট দিতাম কিভাবে জানেন? কারণ খুব ক্লোজ করলে আপনারা দেখতে পাবেন দুইটা পতাকা দুইটা বাসের মধ্যে বা স্ট্যান্ডের মধ্যে লাগানো হয়েছে, দুইটা। এখন যদি এইটা হয় বাংলাদেশের পতাকা, এটা হচ্ছে ইস্কনের পতাকা,
আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে সোজাসুজি ছবি তোলেন মনে হবে এটা যেহেতু একটু দূরে, এটা একটু নিচে মনে হবে কিন্তু ছবিতে, আর মনে হবে যে একটা জায়গায় বোধহয় লাগানো। এটা আমি যদি চিন্ময় বাবুর উকিল হইতাম, এটা আমি আদালতে দাঁড়ায় প্রমাণ করার চেষ্টা করতাম। কিন্তু কথা হচ্ছে মামলাটা তো হয়েছে আরো 1.5-2 মাস আগে, এখন কেন অ্যারেস্ট করলেন? এবং এয়ারপোর্ট থেকেই কেন অ্যারেস্ট করলেন? রাস্তাও তো অ্যারেস্ট করতে পারতো, এতদিন কেন অপেক্ষা করলেন? অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে। ওনার ওই যে পতাকা মামলা, ওইটা কিন্তু থাইকা গেল, উনি নাকি অবমাননা করছেন। আমি মনে করি ওনার উকিলরা খুব ক্লোজ করে দেখলে ওইটা প্রমাণ করতে পারবে, কিন্তু ওইটার কারণেই যে ওনাকে অ্যারেস্ট করছে এটা আমি বিশ্বাস করি না। এই যে 2 মাস পরে অ্যারেস্ট করার পিছনে কারণ, হ্যাঁ 2 মাসই তো হবে, হ্যাঁ 1.5 থেকে 2 মাস, এত দেরিতে অ্যারেস্ট করার একটাই মাত্র কারণ, ওনার বিরুদ্ধে না অনেক তথ্য সংগ্রহ করছে। উনি কোথায় কথা বলে, কি করে না করে, ওনার ব্যক্তিগত জীবন কেমন, ওনার গতিবিধি একদম আগাগোড়া সব হাতের মুঠায় নিছে। গোয়েন্দা বিভাগের কাছে অরিজিনাল তথ্য আছে, না হলে ওনাকে কেন অ্যারেস্ট করবে? আচ্ছা একটা কথা বলেন তো, আমি বুঝি, আপনি বুঝেন, সাধারণ একটা মানুষ বুঝে, এটার জন্য বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, জ্ঞানী হওয়ার দরকার নাই, ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নাই, যে এত বড় একটা নেতা, এত বড় বলতে কি, আগে কিন্তু আমরা চিনতাম না তেমন ভাবে। চিন্ময় বাবু কিন্তু অনেক বড় একজন হিন্দু নেতা। এই মুহূর্তে যেহেতু জেলে গেছে, আর জেলখানা হচ্ছে ওই সার্টিফিকেট যেটা নেতার সার্টিফিকেট দেওয়া হয়, হ্যাঁ নেতা হইতে পারবেন না তো আপনি যতক্ষণ জেলে না যাইবেন। উনি বের হওয়ার পর কিন্তু আরো বড় নেতা হয়ে যাবেন, দেখেন। কিন্তু কথা হলো যে ওনাকে যে অ্যারেস্ট করলো, এর পিছনে না অনেক ষড়যন্ত্রের তথ্য আছে। এই ষড়যন্ত্রগুলো কে করতেছে আপনারা তো বুঝেন। আপনার টেলিফোন ভয়েস শুনলে বুঝেন না কিভাবে বলে ট্রাম্পের ছবি নিয়ে যাইবা, ওইটার উপরে হামলা করা হবে, ওইটা ভিডিও করবা, ওইটা আমার কাছে পাঠাইবা, ওইটা আমি ট্রাম্পজির কাছে পাঠাই দেবো। মানে কুটনা বুদ্ধি কাকে বলে? আর এই কুটনা বুদ্ধির সাথে যদি প্রচুর টাকা থাকে, গাড়ি ভৈরা ভৈরা ঢাকা পাঠানো কোনো ব্যাপার না, বিভিন্ন রূপে আসা কোনো ব্যাপার না। কখনো বুঝছেন আনসারের ড্রেস পরে আসুন, কখনো স্ক্যাম সাইজে আসুন, হ্যাঁ প্রমাণ পাবেন। অলরেডি 21 জন অ্যারেস্ট হয়েছে, এর মধ্যে 6 থেকে 7 জন সন্ত্রাসী লীগের, এই যে ছাত্র লীগের সন্ত্রাসী অলরেডি চলে আসছে। এবং দেখেন ভারত থেকে একটা বার্তা দিছে বাংলাদেশ সরকারকে, হাই 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 ডেঞ্জারাস বার্তা, যে চিন্ময় বাবুকে কেন অ্যারেস্ট করা হইল, আমরা খুব চিন্তিত বাংলাদেশের হিন্দুদের নিয়ে। বাপ রে বাপ! কিন্তু গত 17টা বছর যখনই ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ভারতের মোদি মিডিয়াকে, তখন ওনারা বড় বড় নেতারা বলছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা নাক গলাবো কেন? কারণ তারা তো জানেই আমার দাসত্ব ওইখানে বসে রয়েছে, সব যারা আমার দাস ওইখানে বসে রয়েছে বাংলাদেশে, ওরা তো আমার হয়ে কাজ করবে। তাই ওনারা কোনো কথা বলতেন না। আজকে চিন্ময় বাবুকে অ্যারেস্ট করাতে ওনারা কথা বলা হুমকিমূলক একরকম। ওনাদের চিঠি পড়লে আপনারা বুঝতে পারবেন ওনারা খুবই চিন্তিত বাংলাদেশের হিন্দুদের নিয়ে, এবং চিন্ময় বাবুকে তাড়াতাড়ি ছাড়ার একটা ব্যবস্থা করা। মানে আইন কানুন কিছুই মানবেন না, ওনাকে ছাড়তে হবে। গত 17 বছর এত জুলুম হইল, এত অত্যাচার হইল, অনেক নিরহ মানুষ গুম হইল, তাদেরকে অনেক হুজুরদেরকে হাত করা পরায়া, পায়ে ডান্ডি বেড়ি পরায়া নিয়ে গেছে। আর দেখেন চিন্ময় বাবুকে কিন্তু ওইভাবে নেয়নি, কিন্তু ডাব খাওয়াইছে, ডাব সম্মান দিছে, সম্মানের সহকারে রাখছে। উনি নিরামিষ ভোজন করেন সেই ব্যবস্থাও কইরা দিছে। আপনারা তো একটু সবুর ধরবেন, কেন অ্যারেস্ট করা হইল করলেন না। চিটাং আদালতে দেখলাম জানেন বিজেপি পুলিশ লাইন ধরে ঘেরাও সকাল থেকে, কারণ উনাকে আনা হবে, অনেক চ্যানেলে দেখাইতেছিল। পরে এত মানুষ আসলো কই থেকে? আপনাদের একজন নেতা ধরা পড়ছে, খুবই ভালো কথা, যে কারণেই ধরুক,
আপনারা তো বাংলাদেশ সরকারের সাথে বসতেই পারবেন, দুয়ার তো খোলাই আছে। কারণ ইউনূস স্যার বলছেন তো, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এই দেশে যা আছে সবাই আমরা একটা পরিবার, পরিবারের জন্য আমার দরজা খোলা। ওনার কাছে যাইতেন যে আমাদের নেতাকে কেন ধরলেন, আমাদের প্রভুকে কেন ধরলেন। আপনারা তা না বইলা মোদিজির কাছে বিচার দিছেন। কেমন হলো ব্যাপারটা? আসলে হয়ে গেছেন কি জানেন, আমরা দাস হয়ে গেছি, দাস। 17 বছর যদি জঙ্গলের একটা জানোয়ারকে যদি একটা খাঁচার মধ্যে ভৈরা রেখে দেন, তারপর 17 বছর পর ছাইরা দেন, দেখবেন ওই জানোয়ার ঘুরা ফিরা ওই মুক্ত বাতাসে ভয় পাবে। আবার সন্ধ্যা হইলে দেখবেন রাত যখন আবার ওই খাঁচার মধ্যে ঢুকে যাবে। কারণ 17 বছরে তো কৃতদাস হয়ে থাকতে থাকতে না আমরা কৃতদাস হয়ে গেছি। আবার ওই কৃতদাসের কাছে ফেরত যাইতে চাই, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই না। সবাই কাছে সহযোগিতা চাইছিল যে আমাদেরকে একটু সময় দেন। 17 বছরে কি না করছে, প্রতিটি জায়গায় যেখানেই হাত দেয় সেখানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। এবং আপনি সবাইকে তো আর বাদ দিতে পারবেন না, এর থেকে তো বাছাই করতে হবে কে আইনের কাজে ছিল, কে বেআইনের কাজে ছিল। বেআইনি লোকদেরকে বহিষ্কার করতে হবে না। এই যে ইসলাম নিয়ে আসছিল 8 দফা, 8 দফার মধ্যে ওনাদের হিন্দুদের চাকরি চলে যাচ্ছে, এটাও কিন্তু কথা ছিল, একটা দাবি ছিল, অনেক দাবি। 17 বছরের দাবি এখন নিয়ে আসছে। আপনারা একটু সবর ধরতে পারলেন না? আপনারা 10-12 জন চলে যেতেন ওনার কাছে, দেখতেন, হ্যাঁ চিন্ময় বাবু আপনি যদি চলে যেতেন যে আমরা আপনার সাথে কথা বলবো, তাইলে তো হয়ে যেত। কিন্তু আপনি তা না কইরা পুরা বাংলাদেশে এখন টার্গেট করছেন, মিটিং করে বেড়াবেন, মিছিল করবেন, চিটাগাংকে গরম করে রাখছেন, রংপুর গরম করে আসছেন। আপনি বিচার করেন, আপনাদের মন্দির পাহারা দিছে, পূজার সময় আপনাদেরকে পাহারা দিছে মুসলমানরা, সারা রাত পাহারা দিছে, সকালবেলা সে মন্দিরের সামনে দাঁড়ায় ফজরের নামাজ পড়ছে। কিন্তু আপনাদের মন্তব্য কি? শিয়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার মতো এরকম মন্তব্য আপনারা করছেন। এটা কোনো মন্তব্য হইল? এটা কোনো ভাই ভাই সম্পর্ক হইল? আপনারা তো মিটিং এ দাঁড়ায় বলতে পারতেন, এই যে চিটাগাংয়ের মিটিং এ বা রংপুরের মিটিং এ যদি বলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমাদের কাছে সময় চাইছে, সবাইকে বলছে আমরা একটা পরিবার, সব ধর্মের মানুষ একসাথে থাকবো, সবাই সবাই ধর্ম পালন করব, আসেন আমরা ওনাকে সহযোগিতা করি। তাহলে কি আজকে এই সাইফুল ভাইকে হারাইতে হইতো, একজন বিজ্ঞ আইনজীবীকে হারাইতে হইতো? আদালত প্রাঙ্গণে এটা কি ঘটনা ঘটাইলেন? এটা শক্ত বিচার হবে। কারণ আজকাল তো প্রতিটি মানুষই সাংবাদিক। মিডিয়া যদি সত্যি কথা না বলে, মানুষ সত্যি কথা বলবে। প্রত্যেকটা ফুটেজ আছে, এই ফুটেজ দেখে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করতে হবে, তাদের পরিচয় জানাইতে হবে। আপনারা খালি বলেন যে কিছু পুলিশের চাকরি চলে গেছে, 253 জন না কতজন মনে নাই, ওর সাথে যে আরো 150 জনের মতো মুসলমানের চাকরি গেছে, সেটা তো বলেন না আপনারা কেউ। সেটাও বলতে হবে। এখানে হিন্দু মুসলমান কোনো ব্যাপার না, এখানে ছিল কে অপরাধী, কে বেআইনি কাজ কইরা এই জায়গায় আসছে। অনেকে আছে না নকল কইরা পাশ কইরা, ঘুষ দিয়া পাশ কইরা, আওয়ামী লীগের ট্যাগ লাগাইয়া পাশ কইরা তারপর আইছে, তাদেরকে বাদ দিতে হবে না? তাদেরকে বাদ না দিলে সংস্কার হবে? সরকার তো বলছে আমরা সংস্কার করব, তারপর নির্বাচন দিব। প্রত্যেকটা রাজনৈতিক দলই তা মাইনা নিতেছে, ভিতর থেকে মাইনা নিতেছে। ঘটনা আরম্ভ হয়েছে সেনাকুঞ্জে, যখন আমাদের বেগম খালেদা জিয়া গেল, তখনই ভারতের মিডিয়ার মাথা খারাপ হয়ে গেল। কারণ একটা জিনিস মনে রাখেন, ওই সেনাকুঞ্জ নিয়ে ভারত, বাংলাদেশ সব মিডিয়ায় আলোচনা হয়েছে কেন? যদি বেগম খালেদা জিয়া না যাইতো, বিশ্বাস করেন এত আলোচনা হইতো না, এত পাগলামি হইতো না। মিডিয়ার উৎফুল্ল কে দেখে, সবাই মুখে হাসি ফুটাইছে বেগম খালেদা জিয়া। কিন্তু হাসি কাইরা নিছে দিল্লির, যার জন্য চিন্তায় পড়ে গেছে কি করবে না করবে। যে চিঠিটা পাঠাইছে ওই চিঠির মধ্যে তো উল্লেখ করতে পারতেন যে হ্যাঁ আমরা দেখছি মন্দির পাহারা দিতে, 5ই আগস্টে আপনি হিন্দুদেরকে পাহারা দিছে মুসলমানরা, আমরা চাই ভ্রাতৃত্ব, আপনারা যাকে ধরছেন উনি আমাদের ধর্মীয় নেতা, প্লিজ কোনো বেআইনি কাজ করবেন না, ওনার প্রতি ন্যায় বিচার করেন। এরকম একটা চিঠি দিলেই তো হইতো। কিন্তু আপনারা যে চিঠি দিচ্ছেন মনে করছেন ভয় পাবে। ইউনূস সরকার কি উত্তর দিছে,
কি উত্তর? হ্যাঁ, কেয়ার করছে? একদম কেয়ার করেনি আপনাদেরকে, 2 পয়সার দাম দেয় নাই। বরঞ্চ আমি মনে করি একটা বার্তা পৌঁছায় দিছে, আইন তার নিজের গতিতে চলবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বলে দিছে আইনের প্রতি আমাদের কোনো হাত নাই, আইন তার নিজের গতিতে চলবে। আইন যদি প্রমাণ করতে পারে উনার সাজা হবে, আইন প্রমাণ না করতে পারলে উনি ছাড়া পাবেন। এর মধ্যে আমাদের আর কোনো হাত নাই। আরো চিঠির জবাব দিছে যে আপনাদের চিঠিতে এরকম কিছু উল্লেখ থাকা উচিত ছিল যে আমি বলছি হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একসাথে একটি পরিবার এবং সেভাবেই চলছে। 5ই আগস্টে কিছু ঘটনা ঘটছে, কিন্তু সেটা তো কোনো ধর্মের প্রতি আঘাত হয় নাই। যারা ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত ছিল, এলাকায় জুলুম করছে, তাদের উপরে অত্যাচার হয়েছে, এটা বুঝতে হবে না? কিন্তু যতই পাগলামি করেন আর ভয় দেখাইতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস গদিতে বসার 2 দিন আগেই তো বইলা দিছিল, চোখে চোখ রাখা। সেটা মনে রাখেন সবাই। সবাই ভাবতেছেন খুব নরম মানুষ, না, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে, বন্ধুত্ব হবে সমানে সমানে। আমার দেশের রাজনীতি নিয়ে, আমার দেশে কে অপরাধ করলো, কে ন্যায় করলো, আইন কানুন নিয়ে আপনারা কেন কথা বলবেন? সবাই সজাগ থাকবেন, একদম কথা বলতে দিবেন না। আমার দেশের কোনো কিছু নিয়ে কারো কোনো কথা বলার অধিকার নাই। হ্যাঁ, কোনো অন্যায় যখন হবে তখন বলবেন। ভাবছিলেন ভয় দেখাইবেন না চিঠি দিয়া ইউনূস সরকারে, উনি ভয় পাবে? উনি কঠিন বার্তা দিয়ে দিচ্ছেন। আমি মনে করি মোদী সরকারকে, মোদী মিডিয়াকে বুঝাই দিচ্ছেন যে আমি আমার মতোই, আমি কথা দিছি, জবান দিছি দেশের সবাইকে যে আমি দেশটা গড়ে দিতে চাই। উনি তাই করবেন, কেউ কিচ্ছু করতে পারবেন না ইনশাআল্লাহ। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।